আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন দেখব পার্ট 2। পার্ট 1 আমি ইতোমধ্যে দিয়ে দিয়েছি, অনেক আগেই দিয়েছি। যারা দেখেছো খুবই ভালো, যারা এখন পর্যন্ত দেখোনি দেখো, প্রথম কমেন্টে আমি এটার লিঙ্কটা দিয়ে রাখলাম, জাস্ট ক্লিক করে সেটা দেখে আসো, তাহলে ভালো হবে। আমরা পর্ব 2 প্রথমে দেখব এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসায় দেখো, প্রথম যে প্রশ্নটি হচ্ছে, কোন ব্যবসায় মালিকানা এবং ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? অবিচ্ছেদ্য মানে বিচ্ছেদ্য, আলাদা না, এটা হবে এক মালিকানা। আমরা এক মালিকানা মানে এইটা পড়তে গেলে অনেক কিছু এমনি আমাদের মাথায় চলে আসবে। এক মালিকানা ব্যবসায়ের সাথে অংশীদারি ব্যবসায়ের কোন সাদৃশ্য দেখা যায়, মানে কোন দিক দিয়ে এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা একেবারে সেম, সেটা হবে আমাদের জন্য হচ্ছে অসীম দায়। দুটো ক্ষেত্রে অসীম দায় হবে। কোন ব্যবসায় শুরু এবং পরিচালনা করতে যে দলিলগুলোর প্রয়োজন তা হলো আয়কর সনদ, ব্যাট লাইসেন্স, ট্রেড লাইসেন্স। কোন ব্যবসায় শুরু এবং পরিচালনা করতে যে দলিলগুলোর প্রয়োজন তা হলো এই তিনটার কথা এখানে বলা হয়েছে। আয়কর সনদ, ব্যাট লাইসেন্স বলা হয়েছে, ট্রেড লাইসেন্স বলা হয়েছে। তিনটাই কিন্তু কোনো ব্যবসা শুরু করার আগে আসলে আমাদের প্রয়োজন হয়ে পড়ে, মানে এখন এটা আর কি লাগে। এখন দেখো, ব্যবসা আরম্ভ করার জন্য এক মালিকানার সংগঠনকে কোন ধরনের দলিল সংগ্রহ করতে হয়? যে কেউ এটা করতে পারে, ট্রেড লাইসেন্স সংগ্রহ করলেই শুধু হবে, আর কিচ্ছু প্রয়োজন নেই। গ্রামে যারা এক মালিকানা ব্যবসায়ী সংগঠন তৈরি করেন তারা কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করবে? এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, মানে চেয়ারম্যানের নিকট থেকে। ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান মেম্বার যেটা বলা হয়। পৃথিবীর প্রাচীনতম সংগঠন কোনটি? এটা হবে এক মালিকানা। আচ্ছা, এই এমসিকিউগুলো যে কমন পড়ে সেটার কারণটা কি? সেটার কারণ হিসেবে তোমাদের প্রথম পার্টে আমি বলেছিলাম, দেখো এটা হচ্ছে 3 স্টেপ সাজেশন। আমি এখানে টোটাল তোমাদের এমসিকিউ দিব হচ্ছে 200টা বা 250টার মতো, কিন্তু টোটাল যারা আমার কাছ থেকে কোর্সটা ক্রয় করবে ওরা পাবে 351টা এমসিকিউ, মানে 351টা এমসিকিউ দিয়েছি। এর বাইরে থেকে কোনো এমসিকিউ তাকে পড়তে হবে না, জাস্ট সবগুলো বই বিশ্লেষণ করার পর। এবং আমি বলেছিলাম আমার এই সাজেশনটা হচ্ছে 3 স্টেপ। প্রথম স্টেপ কী ছিল? সকল বোর্ড প্রশ্ন। আমি এখানে সকল বোর্ড প্রশ্ন রেখেছি। প্রথমে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত সবগুলো বোর্ড প্রশ্ন রেখেছে, তার মানে তোমাকে কোনো বোর্ড প্রশ্ন আর পড়তে হচ্ছে না। নাম্বার 2, 2টি টেস্ট পেপার। এখান থেকে আমি কী নিয়েছি? উদ্দীপক নির্ভর প্রশ্ন এবং এক কথায় হচ্ছে বহুপদী যে প্রশ্নগুলো আছে 1, 2, 3 টাইপের উত্তর, এগুলো আমি এখান থেকে নিয়েছি। এবং কোনো উত্তরে ভুল আছে না সঠিক আছে সব বিশ্লেষণ করার জন্য আমি খালেকুজ্জামান স্যারের বইটা মাঝে মাঝে চেক করে দেখেছি এখানে উত্তর সঠিক আছে কিনা। এই তো, এটার আলোকে তুমি আর বাইরে কী পড়বা? যারাই সাজেশন আমার কাছে ক্রয় করেছে বা ক্রয় করবে ওরাই কিন্তু মাত্র 351টা এমসিকিউ পাবে। আর অনলাইনে বা ফেসবুক যেহেতু এখন ওপেন হয়নি, ফেসবুকে পাবে হচ্ছে 200 থেকে 250টার মতো এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। যারা কিনে নিবে তারা তো কিছুটা বেশি পাবে, এটা তোমরা জানো। একটা সাজেশন তৈরি করতে কত কষ্ট করতে সেটা যে তৈরি করে সে বুঝতে পারে। আর এইভাবে তোমরা তো অনেক অনলাইন থেকে বিভিন্ন কোর্সও ক্রয় করো, সেখানে কিন্তু অনেক টাকা তোমাদের ব্যয় করতে হয়। আর তোমরা শুনে এটা অবাক হবে যে আমি কিন্তু আগে যেমন প্রথম পত্র 510 টাকা, দ্বিতীয় পত্র 510 টাকা, এভাবে করেই কিন্তু বিক্রি করেছি। কিন্তু এখন আমি যেটা দিচ্ছি, কেন দিচ্ছি সিচুয়েশন আমি জানি, তোমরা নিজেরাও বুঝতে পারতেছো। এখন দুইটা সম্মিলিতভাবেই মাত্র 510 টাকা, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলাই 510 টাকা দিচ্ছি মাত্র। তাহলে একটা সাবজেক্টে কয় টাকা পড়তেছে চিন্তা করো তো। এবং একটা বই কিনতেও তো এর চেয়ে অনেক বেশি টাকা লাগে। আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পারবে। তাহলে যারা ক্রয় করবে, সৃজনশীলের প্রশ্ন দিয়েছি, ক খ গ সবগুলো প্রশ্ন দিয়েছি। সৃজনশীল কোনটা পড়তে হবে সেটা দিয়েছি। সৃজনশীল মূল বই থেকে কোন টপিক পড়তে হবে সেটা দিয়েছি পেইড সাজেশনে, যারা সেটা ক্রয় করেছে। টোটালি আলাদা। তো চলো এখন পরের এমসিকিউগুলো আমরা দেখে আসি। পরের এমসিকিউগুলো হচ্ছে, কোন ব্যবসায়ের ক্ষেত্রে বিশেষ কোনো আইন প্রযোজ্য হয় না? সেটা এক মালিকানা। যে ব্যবসায়ী সংগঠনের সদস্যরা ভোট প্রয়োগ করতে পারে? অংশীদারি, কোম্পানি, সমবায় সমিতি। কোম্পানি এবং হচ্ছে সমবায় সমিতি কিন্তু ভোট দিতে পারে, এদের ভোটার অধিকার থাকে যেহেতু এদের পরিচালনা পর্ষদ গঠন করে। এরপরে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকটা হলো, জনাব সোহেল নীলগিরি ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। 10 জন কর্মী তাকে ব্যবসা পরিচালনায় সহায়তা করে। তার মানে তিনি কিন্তু একাই, কর্মী তাকে সহায়তা করতেছে, তাহলে এটা এক মালিকানা ব্যবসা হবে। কর্মী আরও বেশি থাক সমস্যা নাই, কিন্তু ডিসিশন নিচ্ছে, পরিচালনা করছে একজন ব্যক্তি, দ্যাটস ওয়াই সেটা হবে কিন্তু এক মালিকানা। ওই 10 জন লোক দেখে তুমি অংশীদারি দেখাবে তা কিন্তু না, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী। আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধ করে কোন ব্যবসা প্রতিষ্ঠান? এটা এক মালিকানা। নিচের কোনটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা? এটা হবে মংলা অর্থনৈতিক অঞ্চল। তাহলে বাকি 3টা কেন হলো না এটা চিন্তা করে দেখো।
সময় নিয়ে চিন্তা করে দেখো বলে নিচের কোনটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা, এটা হবে মংলা অর্থনৈতিক অঞ্চল। নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে গ্রাহকদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপিত হয়, সরাসরি মালিকের সাথে সম্পর্ক এক মালিকানা। পরের প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিচের কোন ব্যবসায়টি দায়িত্বের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সেটাও কিন্তু এক মালিকানা, কারণ দায় লাভ লোকসান তাকেই কিন্তু বহন করতে হবে। নিচের কোন ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মালিক অন্যের নিকট দায়বদ্ধ নয়, এটাও তো এক মালিকানাই হবে। মনে হয় তোমরা বুঝতে পারতেছো অসীম ঝুঁকির ব্যবসা কোনটি, এক মালিকানায় একই কথা ঘুরে ফিরে আসবে। কোন ব্যবসায় ঝুঁকি বন্টনের সুযোগ নেই, কারোর সাথে ঝুঁকি শেয়ার করতে পারবে না, সেটাই কিন্তু এক মালিকানা। কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, এটা এক মালিকানা। এক মালিকানা ব্যবসায়ের পুঁজি সরবরাহ কে, সেই মালিক একজনই। সবগুলো প্রশ্ন উত্তর তো একটাই হবে, মালিক একাই। এক মালিকানা ব্যবসায়ের মালিকের ব্যক্তিগত সুবিধা কোনটি, স্বাধীনতা, আমি যা খুশি তাই করব, আমার স্বাধীনতা, আমি লাভ হয় লস হয় সেটা আমার ব্যাপার। নৈতিক চরিত্র গঠন নিচের কোন প্রতিষ্ঠানটির ভূমিকা বেশি, নৈতিক, নিচ একবার টোটালি সৎ, সব দিক দিয়ে সবার থেকে এগিয়ে থাকবে, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। সবচেয়ে সহজ ব্যবসা, সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে লস কিন্তু হবে এই ক্ষেত্রে, কিন্তু এক মালিকানায় আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়। নিচের কোন ব্যবসার দায়ের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, এক মালিকানা। একই প্রশ্ন কতবার রিপিট হয়ে যাচ্ছে, দেখো কিভাবে ঘুরিয়ে আসে। এক মালিকানা ব্যবসার মালিকের দায় কতটুকু অসীম, অনেকবার আলোচনা করে ফেলেছি প্রিয় শিক্ষার্থী। বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ হলো ন্যূনতম পুঁজি, একেবারে অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারে, সহজ গঠন, সীমিত ঝুঁকি। হ্যাঁ, আমরা তিনটাকে উত্তর হিসেবে নিতে পারি 1, 2, 3 আকারে। এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র হলো খুচরা পণ্য, অবশ্যই হতে পারে, স্বল্প পুঁজি, এটাও হতে পারে, পচনশীল পণ্য হতে পারে, কেউ সবজির ব্যবসা করে, হতে পারে না এরকম। তারপরে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, দেখো উদ্দীপকে বলা হয়েছে আতিক পাইকারি বাজার থেকে সবজি কিনে ভ্যানে করে বিক্রি করে, সন্ধ্যার দিকে অবিকৃত সবজি ক্রয় মূল্যে বিক্রয় করে দেয়। উদ্দীপকের আতিক এক মালিকানা ব্যবসায়ের কোন ক্ষেত্রে বিবেচনা করে অবিকৃত পণ্য ক্রয় মূল্যে বিক্রয় করে দেয়, সেটা হবে পচনশীল, সেটা হবে পচনশীল। এবার দেখতে পাচ্ছ এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রের মধ্যে পড়ে হাসপাতাল, এরপরে কুটির শিল্প, মৌসুমি ফলের দোকান, লাস্টে দুটো হবে কুটির শিল্প এবং হচ্ছে মৌসুমি ফলের দোকান। হাসপাতাল কিন্তু এটা সেবামূলক, ডাক্তারি ওকালতি সেলুনের জন্য উপযোগী, এই দিকটাকে বললাম এক মালিকানা, এটাও হতে পারে ডাক্তারি ওকালতি সেলুনের জন্য উপযোগী ব্যবসা হতে পারে এক মালিকানা। ডাক্তারি বলা হয়েছে, হাসপাতালের কথা কিন্তু বলা হয়নি, বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে দেখো এক মালিকানা ব্যবসার উন্নতির অন্যতম শর্ত কী, অবস্থানগত সুবিধা। যে কোনো চিপায় চাপায় মানে একবারে যেখানে যার প্রয়োজন, যেখানে যতটুকু লাগতেছে সব জায়গায় সে ব্যবসা কিন্তু করতে পারে। ওই যে আমরা বলি সমুদ্রের ধারে মনে করো ছোট্ট একটা টঙের দোকান দিয়ে চা বিক্রি করলো, হতেই পারে এরকম। এক মালিকানা ব্যবসায় সর্বপ্রথম কোথায় চালিত হয়, ইংল্যান্ডে, এটা রিপিট হয়ে গেল। এক মালিকানা ব্যবসায় গঠন করতে নিচের কোনটি সর্বাগ্রে প্রয়োজন, আবারও দেখো এটা একই কোশ্চেন আসলে, এটা হবে ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগ কিন্তু এটা হবে। কোন ব্যবসায়ের আয়কর মূলত মালিককে পরিশোধ করতে হয়, সেটা হচ্ছে এক মালিকানা, আয় মালিককে দিতে হয়। আর বাকি যেগুলো আছে সবগুলো প্রতিষ্ঠানকে দিতে হয়, প্রতিষ্ঠান নিজের নামে কৃত্রিম ব্যক্তি সত্তা হিসাবে। নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন আবশ্যক নয়, এক মালিকানা। না দেখলেও তোমরা অ্যান্সার করতে পারবে, কমন পড়ার প্রয়োজন নাই এই টাইপের কোশ্চেনগুলো। দায়িত্ব কর্তৃত্বের দিক থেকে কোন ব্যবসায় বেশি ঝুঁকিপূর্ণ, এটা হবে এক মালিকানা। প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছি এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা একেবারে 0% বলে দিতে পারি। কোন ব্যবসা প্রতিষ্ঠান পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে চলতে পারে, এক মালিকানা। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব, কারণ মালিকের দক্ষতা, মালিক সর্বা, মালিকের বিচক্ষণতা। তাহলে 1, 2, 3 তিনটা অ্যান্সার হবে, বলার প্রয়োজন নেই। নিচের বা নিম্নের কোনটি এক মালিকানা ব্যবসায়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য আলাদা, এটা হবে অসীম দায়। যে কারণে এক মালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না, কারণ আইনগত সত্তার অভাব, আইনগত সত্তা নেই, এই জন্য মূলত এটার বলা হয়েছে মামলা করা যায় না। এরপর দেখব আমরা পরের প্রশ্ন, নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা, এটা হবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো, আমরা কিন্তু এই কোশ্চেনটা দেখেছি, জাস্ট দেখো অপশনগুলো কিন্তু আলাদা প্রিয় শিক্ষার্থী। লন্ড্রি, ফটোগ্রাফি, সেলুন, কাপড়ের দোকান, হ্যাঁ আমরা তিনটাই দেখতে পাচ্ছি, হতে পারে। এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র, আবারও একই কোশ্চেন, জাস্ট শুধুমাত্র অপশনগুলো আলাদা। মৌসুমি ব্যবসায়, ক্লিনিক্যাল ব্যবসায়, পেশাদারি ব্যবসায়, আমরা 1 আর হচ্ছে দেখতে পাচ্ছি 3 নাম্বার দেওয়া হয়েছে। ক্লিনিক্যাল এখানে হাসপাতালকে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এটা আমরা নিচ্ছি না। এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার পিছনে কারণ হলো এটি জীবিকা অর্জনের সহজ উপায়, সঠিক,
স্বল্প পুঁজিতে ব্যবসায় গড়ে তোলা সঠিক। দ্রুত ধনী হওয়া যায়, দ্রুত ধনী হবে না একেবারে নিঃস্ব হয়ে যাবে এটা কিন্তু আমরা বলতে পারি না। দ্যাটস অ্যান্সার 1 আর হচ্ছে 2। কোনটি সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন এক মালিকানা? এবার আমরা চলে আসলাম অংশীদারি ব্যবসায়। তাহলে বুঝতে পারলে কীভাবে এমসিকিউগুলো সাজানো হয়েছে। 351টি যারা ক্রয় করবে, পিডিএফ যারা ক্রয় করবে, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছে এই নাম্বারে কিন্তু মূলত তুমি জাস্ট লিখবে আমি ক্রয় করতে চাই, নাথিং এলস। জাস্ট লিখবে আমি এটা ক্রয় করতে চাই, আর বাকি ডিটেলস তোমাকে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিব, এতটুকুই। আদার্স কোনো কিছু লিখবে না, উত্তর দেওয়ার টাইম পাবো না। অংশীদারি ব্যবসায় 1932 সালের অংশীদারি আইনের কত ধারায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় উল্লেখ আছে? এটা হচ্ছে 7। অংশীদারদের মধ্যকার সম্পর্ক কি বলে? অংশীদারি। অংশীদারদের মধ্যকার সম্পর্ককে বলা হয় অংশীদারি। অংশীদার, শরিকানা, প্রতিনিধি তা কিন্তু হবে না। অংশীদারদের মধ্যকার সম্পর্ককে বলা হয় অংশীদারি। আমি এই ব্যবসায়ের অংশীদারি। যা হোক, পরের কোশ্চেনটা, একটি অংশীদারি ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনার জন্য নিচের কোন ব্যবস্থাটি অধিকতর ভূমিকা রাখে? চুক্তিবদ্ধ সম্পর্ক। সব কিছুই চুক্তির উপরে বেস করে মূলত করা হয়। পরে যে কোশ্চেন দেখতে পাচ্ছ, 3 বন্ধু XYZ রাসায়নিক বিষমুক্ত সবজি সরবরাহের লক্ষ্যে একটি ফার্ম গঠন করে। বিষমুক্ত সবজির বিজ্ঞাপনে খেয়াল করে দেখো, বিজ্ঞাপনে তাদের সুনাম এবং চাহিদা ছড়িয়ে পড়ল। এরপর দেখো, এখন তারা আইনগত ঝামেলা এড়াতে পৃথক মর্যাদা সম্পন্ন নতুন প্রতিষ্ঠান গড়তে চায়। নতুন একটা প্রতিষ্ঠান তারা কিন্তু এখন গড়তে চাচ্ছে। তাহলে বুঝে নেব, নতুন একটা প্রতিষ্ঠান তারা এখন গড়তে চাচ্ছে। তাহলে সে কী হবে দেখো, XYZ, তাহলে মালিকানার ভিত্তিতে XYZ এর ফার্মটি কোন ধরনের? এটা হচ্ছে অংশীদারি। নিম্নের কোন কারণে অংশীদারি ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকতে পারে? এটা হবে পারস্পরিক আস্থা আর হচ্ছে বিশ্বাসের কারণে। নিম্নের কোন কারণে অংশীদারি ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকতে পারে? এটা হচ্ছে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের কারণে। অংশীদারি ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন, সর্বোচ্চ 10 জন। ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদানসমূহ হলো একাধিক সদস্য হতেই পারে, চুক্তিবদ্ধ সম্পর্ক হতেই পারে, নিবন্ধন হলেও হবে, না হলেও হবে, সমস্যা নাই। নিবন্ধন হলে কি হবে? আইনগত সত্তা সে পাবে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি আমরা অবশ্যই জানি চুক্তি। এরপর দেখো, কোন ব্যবসায়ের দায়ের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? এটা হবে অংশীদারি। এক মালিকানার পরেই কিন্তু অংশীদারি। একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, লিখিত সমঝোতার ভিত্তিতে চন্দ্রা, চম্পা এবং ববি 3 বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করেন। বছরের শুরুতে তাদের মূলধন ছিল যথাক্রমে 1 লাখ, 1,40,00,000 এবং 2 লক্ষ টাকা। মুনাফা বন্টনের বিষয়ে চুক্তিপত্রে কোনো বলা হয়নি। এই যে মুনাফা বন্টনের কিছু বলা হয়নি, দ্যাটস হয় সমান, 3 একবারে সমানভাবে পাবে। উদ্দীপক ব্যবসায়ীটা কোন ধরনের? আমরা জানি অংশীদারি। যেহেতু প্রশ্নে বলা হয়েছে উক্ত ব্যবসায়ের মুনাফার পরিমাণ 75,000 টাকা হলে 3 25 75, প্রত্যেকে 25,000 টাকা করে পাবে। যেহেতু কিছু বলা হয়নি, শুধু লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটে? এটা ঐচ্ছিক। শুধুমাত্র লিখিত বিজ্ঞপ্তির দ্বারা। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, নাম্বারগুলো তোমরা বোঝে নিবা। রনি, জনি, মনি 3 বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসা পরিচালনা করেন। শর্ত মোতাবেক প্রত্যেকের মূলধনের পরিমাণ সমান, কিন্তু জনির দায় বিনিয়োগকৃত মূলধনের বেশি নয়। তাহলে রনিদের ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসা? এটা সীমাবদ্ধ, যেহেতু বলেই দিয়েছে সীমিত সময়ের জন্য। খেয়াল করে দেখো, সীমাবদ্ধ। প্রশ্নে বলা আছে পরিচালনা করেন শর্ত মোতাবেক প্রত্যেকের মূলধনের পরিমাণ সমান, কিন্তু জনির দায় বিনিয়োগকৃত মূলধনের বেশি নয়। তার ওটা নির্দিষ্ট করে দিয়েছে, দ্যাটস ওয়াই এটা সীমাবদ্ধ। ব্যাংকিং অংশীদারির ক্ষেত্রে সর্বোচ্চ 10, সর্বনিম্ন 2 জন। আচ্ছা, একটি অংশীদারি ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে মূলধন সরবরাহ বাধ্যতামূলক, চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে পারে, পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকবে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 3 নাম্বারটা উত্তর হিসেবে নেওয়া হয়েছে। চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে হবে না, এটা নির্দিষ্ট করে বলা নাই। হতেও পারে, নাও হতে পারে। মূলধন সরবরাহ বাধ্যতামূলক, নাও হতে পারে। কেউ মূলধন নাও দিতে পারে, সে শুধু কাজ করবে, এটাও হতে পারে। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে শুধু 3 নাম্বারটা। আমরা আরেকটা উদ্দীপক দেখতে পেলাম এখানে, XYZ সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। লাভ লোকসান বন্টন হার নিয়ে সমঝোতার কিছু উল্লেখ না থাকায় X এখন বেশি মুনাফা দাবি করছে। অন্যদিকে একজন দেনাদার 20,000 টাকা দেনা পরিশোধ না করায় তার বিরুদ্ধে পাওনা আদায়ের মামলা দায়ের করাও যাচ্ছে না, কারণ নিবন্ধন করা নেই। উদ্দীপকে বর্ণিত সমঝোতাটি লিখিত হলে তাকে কি বলা হতো? চুক্তিপত্র। নেক্সট,
বর্তমানে সৃষ্ট সমস্যা মানে টাকার পাবে কিন্তু মামলা দায়ের করতে পারতেছে না, এর একটাই কারণ লিখিত চুক্তি সম্পাদন ছিল না, চুক্তিপত্র নিবন্ধন ছিল না, এই জন্যে মূলত কাজটা হচ্ছে না। এরপরে অংশীদারি ব্যবসায় গঠনতন্ত্র হলো চুক্তিপত্র, টোটাল গঠনতন্ত্রটাই হচ্ছে চুক্তিপত্র। এরপর আমরা যে পরের কোশ্চেন দেখব, দেখো অংশীদারি চুক্তি হতে পারে মৌখিক, লিখিত, নিবন্ধিত, তিনটাই। অংশীদারি ব্যবসায়ের মূল দলিল কোনটি? চুক্তিপত্র। অংশীদারি ব্যবসায়ের সুবিধা কী? দলবদ্ধ প্রচেষ্টা, চিরন্তন অস্তিত্ব শুধুমাত্র কোম্পানির ক্ষেত্রে এটা হবে। আর একটা উদ্দীপক নিয়ে আসলাম, 5 বন্ধু একত্রিত হয়ে একটি ব্যবসা শুরু করলো। তারা অধিকতর সাফল্যের আশায় মিস্টার সুশাসনের, এখানে খেয়াল দেখো, সুশানের সুনাম ব্যবহারের জন্য তাকে অংশীদার হিসাবে গ্রহণ করলো। তার সুনামটা শুধু ব্যবহার করবে। অল্প দিনের মধ্যে তাদের ব্যবসায়টি প্রসার ঘটে, মানে অনেক বিস্তৃত হয়ে যাচ্ছে, তাই এদের ঋণের প্রয়োজনীয়তা দেখা দেয়, কিন্তু ব্যাংক হতে ঋণ নিতে গিয়ে জটিলতা দেখা দেয়। উদ্দীপকে মিস্টার সুশান কোন ধরনের অংশীদার? নামমাত্র অংশীদার, কারণ তার সুনামটা শুধু ব্যবহার করা হয়েছে। উদ্দীপকে প্রতিষ্ঠানটি যেভাবে সমস্যার সমাধান হতে পারে তা হলো আত্মীয় স্বজনের নিকট থেকে ঋণ নিয়ে, হ্যাঁ ঋণ নিতেই পারে, ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে, শেয়ার বিক্রি করে, এদের কোনো শেয়ার থাকে না। সানি, জনি এবং রনি যথাক্রমে 1,50,000, 1 লাখ এবং 50,000 টাকা নিয়ে ব্যবসা পরিচালনা শুরু করলো। সানি মূলধনের বেশি দায় বহন করবে না। বছর শেষে প্রতিষ্ঠানটি 6 লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয়। উদ্দীপকের সানি কোন ধরনের অংশীদার? সীমাবদ্ধকার নির্দিষ্ট বলে দিয়েছে। এরপর দেখো পরে লাস্টে বলা হয়েছে উদ্দীপকে প্রতিষ্ঠানতে সীমিত অংশীদার একজন রয়েছে। রনির দায় 1,50,000 টাকা, জনির দায় 2 লক্ষ টাকা। সবার দায় হবে সেম, কারণ এখানে নির্দিষ্ট করে বলা নেই। সবাইকে সমান হারে দায় বহন করতে হবে, 6 লাখ, তাহলে 3 জন 2 লাখ করে, এই জন্য মূলত এটা হয়েছে। অংশীদারি ব্যবসায় নাবালককে কোন ধরনের অংশীদার বলে? এটা হচ্ছে সীমাবদ্ধ। বশির ইতিমধ্যে অংশীদার হিসাবে ইস্তফা দিয়েছেন, কিন্তু তার অর্থ ঋণ হিসাবে ব্যবসায় রয়েছে, বিদায় তিনি ব্যবসায় যাতায়াত করেন। বশির কোন ধরনের অংশীদার? আপাতদৃষ্টিতে অংশীদার বশির। আরেকটা উদ্দীপক দেখতে পেলাম, XYZ 3 বন্ধু মিলে একটি অংশীদার ব্যবসায় গঠন করে। কিছুদিন পর জেড ব্যবসায় থেকে অবসর নেয়, তবে ব্যবসায় হতে তার মূলধন ফেরত না নিয়ে ঋণ হিসেবে রেখে দেয় আগেরটাই। এটাই কিন্তু আপাত দৃষ্টিতে, আর নতুন করে না বললাম। মিস্টার জেডের ব্যাপারে যে বিষয়গুলো প্রযোজ্য তা হলো তিনি একজন পাওনাদার, তিনি মুনাফা পাবেন, কারণ তিনি অংশীদার হিসেবে গণ্য না, অতএব মুনাফা তিনি পাবেন না। অবসর পরবর্তী উক্ত ব্যবসায় গৃহীত ঋণের জন্য তিনি দায়বদ্ধ হবে না, রাইট। এরপরে কোন অংশীদার ব্যবসা হতে মুনাফা পাবে? সীমাবদ্ধ। অংশীদারদের হতে হবে সাবালক, শিক্ষিত, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। তিনি শিক্ষিত হবেন, এটার কোনো বাধ্যবাধকতা নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক, XYZ একটি অংশীদারি ব্যবসায়ের পরিচালনা করছিল। কিছুদিন পরে ওয়াই মারা যান। অনেক চিন্তা ভাবনা করার পর X ও Z ওয়াই এর নাবালক ছেলেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে গ্রহণ করে। ওয়াই এর ছেলেকে কোন ধরনের অংশীদার বলা হবে? কিছুদিনের মধ্যে যেহেতু বলা হয়েছে, অনেক চিন্তা ভাবনা করার পর, দ্যাটস এটা হবে সীমাবদ্ধ। এক্ষেত্রে নাবালককে অংশীদার হিসেবে রাখার উদ্দেশ্য হলো নাবালককে ব্যবসায় সুবিধা প্রদান করা, ইয়েস, তার পিতার বা তার যেটাই হোক সেই হিসাবে ব্যবসায়কে নিরবিচ্ছিন্ন রাখা, মানে যেন ব্যবসা বন্ধ হয়ে না যায়, এই জন্য নাবালককে ব্যবসা হিসেবে গড়ে তোলা, এটা তাদের নির্দিষ্ট লক্ষ্য না হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা একবার থাকতেই হবে এমন কোনো কথা নেই। রীতা, মিতা এবং শ্বেত 3 বন্ধু সমপরিমাণ মূলধন নিয়ে একটি অংশীদার ব্যবসায় গঠন করে এবং ব্যবসায়টি নিবন্ধন করে নিয়েছে, কিন্তু প্রিয় শিক্ষার্থী হঠাৎ একদিন রীতা মৃত্যুবরণ করে। উদ্দীপকের ব্যবসায়টি বিলোপ সাধন হবে বিশেষ ঘটনা সাপেক্ষে। মৃত্যুবরণ করেছে একজন, বিশেষ ঘটনা সাপেক্ষে এটা আমাদের হবে, বিলোপ সাধন হবে। সাধারণ অংশীদার ব্যবসায় সদস্য সংখ্যা 2 থেকে 20 জন, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 20। প্রথম বিশ্বের অংশীদারি আইন কত সালের? 1932 সালের। বাকিটুকু পার্ট 3-তে তোমরা পেতেও পারো, নাও পেতে পারো, আর যারা ক্রয় করবে এখনই পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। সব অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।